আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের পশ্চিমাঞ্চলে 25 মার্চের ঈদ যাত্রা ট্রেনের 14,000 অগ্রিম টিকিট 2.5 ঘন্টায় শেষ। কালোবাজারি রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর আর শিপিং এজেন্টদের দ্বন্দ্বে বাধাগ্রস্ত হচ্ছে কার্যক্রম। বাড়ছে জাহাজ ও কন্টেইনার জট, পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। এবং শিশুদের রাতকানার রোগ ও অন্ধত্ব দূরীকরণে সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 2.5 ঘন্টায় শেষ দেশের পশ্চিমাঞ্চলে 25 মার্চে ঈদ যাত্রা ট্রেনে 14,465টি অগ্রিম টিকিট। এদিন দুপুর 2টা থেকে অনলাইনে ইস্যু করা হয় দেশের পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট কালোবাজারি রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে নানা অনিয়ম, অভিযোগ ও ভোগান্তির কথা জানান রেলপথের যাত্রীরা। খায়রুল ইসলামের রিপোর্ট। কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন আর নেই যাত্রীদের টিকিট কাটার চিরচেনা ভিড় ও দীর্ঘ লাইন। যাত্রীরা এখন ঘরে বসেই অনলাইনে কাটছে ট্রেনের টিকিট। তবে এ নিয়েও রয়েছে যাত্রীদের নানা অভিযোগ। ঈদ উল ফিতরের অগ্রিম টিকিট কাটার জন্য তাদের পোহাতে হয় ভোগান্তি। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, অনলাইনে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই উধাও ট্রেনের সকল টিকিট। প্রতি বছর টিকিটের জন্য এমন হাহাকার এবং ভোগান্তি কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। রেল কর্তৃপক্ষের অসাধু কতিপয় কর্মকর্তা ও কর্মচারী এই কালোবাজারির সাথে জড়িত অভিযোগও যাত্রীদের। অনলাইনের সুবিধা কই, অনলাইনে ঢুকছি কিন্তু পাওয়া যায় না। তো এর আগে অনেক চেষ্টা করছি। আগে আপনার মনে করেন যে এত স্পিডে তো টিকিট শেষ হয় নাই, আর এখন যে স্পিডে শেষ হয়ে গেছে সব ট্রেনের টিকিট শূন্য। হাওড় এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ওই দুইটার টিকিট মূলত ওইটা ঘাটেরা কাইটে ফেলা, প্ল্যানিং করে কাইটে ফেলা পূর্ব থেকে। আবার এই টিকিটের জন্য আমি ফোন করি, তখন গার্ডদের কাছে পাওয়া যাবে। এবার কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি ফিরতে পারবেন বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আরএনবি, জিআরপি এবং এপিবিএন, র্যাব এবং এনএসএ সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা স্টেশনে থাকবে এবং ওনাদের সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হয়েছে, ওনারা সার্বিক নিরাপত্তা জোরদার রাখবে। কালোবাজারি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা। এখন এনআইডি, আপনার এনআইডি এবং আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়া রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে। সেক্ষেত্রে কালোবাজারির কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না। এরপরে অন্য কোনো স্টেশনে কোথাও কি কোনো রকমের সুযোগ থাকার কোনো কারণে আমি দেখি না। আর আপনারা যেটা বলতেছেন সেই বিষয়ে আমার কোনো এই বিষয়ে কোনো ধারণা নেই। এদিকে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অগ্রিম টিকিট ক্রয় করে ঘরে ফিরছেন সড়ক পথের যাত্রীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শিশু আসিয়া হত্যার বিচার 90 দিনের মধ্যে শেষ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরার শ্রীপুরের সোনাকুণ্ডি গোরস্থানে শিশু আসিয়ার কবর জিয়ারত শেষে তিনি এ হুঁশিয়ারি দেন। শফিকুর রহমান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এ বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডও দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দেশে নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলেও মন্তব্য জামাতের আমিরের। আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয়, আসিয়ার বিষয়টা তো অবশ্যই, এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন, সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন, যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয়, সমাজ ওদেরকে ঘৃণা করে, সমাজ ওদেরকে বয়কট করে। আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি। আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি, এটা আমরা দেখতে চাই। রমজানকে কেন্দ্র করে আমদানি রপ্তানি বাড়লেও বার্থ অপারেটর আর শিপিং এজেন্টদের দ্বন্দ্বে বাধাগ্রস্ত হচ্ছে বন্দরের কার্যক্রম। আর এতে বাড়ছে জাহাজ ও কন্টেইনার জট। দ্রুত কন্টেইনার খালাস করা না গেলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। অন্যদিকে লাইটরেজ জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রমজানের বাজারে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম বন্দর, নৌ অধিদপ্তর ও কোস্ট গার্ড। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ।
বছরের শুরুতেই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাড়লেও এবার রমজানে তা কমেছে। বার্থ অপারেটর আর শিপিং এজেন্টদের দ্বন্দ্বে অস্বস্তি বিরাজ করছে বন্দরে। তাদের দ্বন্দ্বে বন্দরে বাড়ছে কন্টেনারের চাপ, সেই সাথে বহির্নোঙরেও বাড়ছে জাহাজের ওয়েটিং টাইম। সেই সাথে ইঞ্জিন সংকটে জমছে ঢাকার কমলাপুর আইসিডিগামী কন্টেনারের সংখ্যাও। বন্দর ব্যবহারকারীরা বলছেন, দ্রুত দ্বন্দ্ব নিরসন করা না গেলে আমদানি করা পণ্য যথাসময়ে খালাস করা যাবে না, ফলে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। রমজানের মধ্যে কিন্তু একটা আপনার কাজের যে বিশাল পরিধি যে চাপ থাকে, সেই চাপের উপরে যদি গো স্লোটা যোগ হয় তাতে করে কিন্তু একটা বিশাল ভলিউম কিন্তু এখানে জমা হয়ে যাবে। এদিকে কন্টেইনার জট নিরসনে 10ই মার্চ থেকে 4 গুণ বাড়তি মাসুল আদায়ের পরিপত্র জারি করে চট্টগ্রাম বন্দর। তবে ব্যবহারকারীরা বলছে, এর সুফল যতটুকু পায় বন্দর, তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমদানিকারকরা। আমরা চাই যে এখানে 4 দিন ফ্রি টাইমের মধ্যেই সবাই তাদের মালগুলো ডেলিভারি নিয়ে যায়, কাউকে কোনো রকম রেন্ট দিতে হয় না 4 দিনের মধ্যে মালামাল নিয়ে গেলে। অনেক সময় ডকুমেন্টের জটিলতার কারণে হোক, কাস্টমসের জটিলতার কারণে হোক, বা বিভিন্ন জটিলতার কারণে হোক, হয়তো পণ্যগুলো নিতে পারে না। তাহলে কিন্তু যেমন 4 গুণ পেনাল্টি রেন্ট করার পরে যদি আমদানিকারকের পণ্য নিতে হয়, তাতে আমদানিকারকের তাদের পণ্যের আপনার দাম বেড়ে যাবে। চট্টগ্রাম থেকে আগে 1800 লাইটারের জাহাজ পণ্য পরিবহন করলেও নানা কারণে এখন তা নেমে এসেছে অর্ধেকে। আবার অসাধু ব্যবসায়ীদের একটি চক্র দীর্ঘদিন ধরেই লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে আসছে। এবার তাই এই চক্রকে ধরতে অভিযান নেমেছে চট্টগ্রাম বন্দর, নৌ অধিদপ্তর ও কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন কোনো এলাকাতেই যাতে কেউ এই ধরনের ভাসমান গুদাম তৈরি করতে না পারে, বিশেষত লাইটার জাহাজগুলো যাতে খাদ্যপণ্য এবং ভোগ্যপণ্য নিয়ে যেতে পারে, সেটা নিশ্চয়তা বিধান করছে। বন্দরের হিসেব বলছে, গেল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ছিল 29,478টি। একই সময়ে বেসরকারি অবডকগুলোতে ছিল 15,637 কন্টেইনার। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। কক্সবাজারে ঈদগাঁও উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইদুল হুদার বাড়িতে হামলার ঘটনায় তার বাবা হাবিবুল হুদা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন পরিবারটির আরও 3 সদস্য। ভুক্তভোগীরা পরিবারের অভিযোগ, ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এই হামলা ও গুলির ঘটনা ঘটেছে। আব্দুর রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত বলে তাদের ধারণা। তবে ঈদগাঁও থানার ওসি মৌসুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধী থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। এদিকে হত্যাকাণ্ডের পর কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শিশুদের রাতকানা রোগ ও অন্ধত্ব দূরীকরণে সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ময়মনসিংহে সিটি কর্পোরেশন সহ জেলার 13 উপজেলায় 9,39,538 জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সকালে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজিদ। সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম জানান, কর্মসূচি চলাকালে 6 থেকে 11 মাস বয়সী 92,728 জন শিশুকে একটি করে নীল রঙের এ ক্যাপসুল এবং 12 থেকে 60 মাস বয়সী 7,77,878 জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। বরিশাল নগরী সহ জেলার 10 উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় 3,69,590 জন শিশুকে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দুপুরে নগরীর কাউনিয়া মাতৃসদন কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নগর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পল্লবী সুলতানা। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে। এছাড়া যে শিশুরা বাদ পড়বে তাদের জন্য নগরীর 3টি কেন্দ্রে 7 দিন এই কার্যক্রম চলমান থাকবে। হবিগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান। হবিগঞ্জ জেলায় 3 লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাস। যেসব জমিতে কোনো দিন ফসল আবাদের কথা কেউ কল্পনাও করেনি, এখন সেসব জমিতে হচ্ছে নানা জাতের কলার আবাদ। টাঙ্গাইলে যমুনার বিস্তীর্ণ চরগুলোতে এখন শুধু কলার বাগান। রোগ বালাই কম থাকায় আবাদের ঝুঁকিও কম। তবে প্রমত্ত যমুনার ভাঙ্গনে মাঝে মধ্যে বিলীন হয়ে যায় এসব চরাঞ্চল। টাঙ্গাইল থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্য চিত্রণে রিপোর্ট করছেন আশিকুর রহমান। চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় 4,900 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন হবে 1,30,200 মেট্রিক টন কলা। সম্প্রতি জেলার যমুনার চরগুলোতে প্রচুর কলার আবাদ হচ্ছে। এক সময় এসব জমি অনাবাদি পড়ে থাকত। লাভজনক হওয়ায় কৃষকরা খুশি কলা আবাদ করে। এখানকার কলা যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।
আমি এখানে অন্য ফসল কাটলেও নিতে পারি না, এই কারণে কলার আবাদ করছি। 400 থেকে 450 বা 500-র মতো কলা গাছ আছে। 2 বিঘা জায়গা, প্রায় 2 লাখ টাকা কলা গাছ আছে। শহর এলাকা তো আমরা অন্য ফসল করে কোনো শান্তি পাই না, তবে কলা গাছ বললে গেলা ওর লাভবান বেশি হয়। কলা আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের কৃষি সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এই নতুন চর জেগে ওঠা চরগুলোতে কলা আবাদ যে ভালো ভ্যারাইটি এবং উন্নত জাতের যে কলাগুলো আছে সেগুলো যাতে তারা আবাদ করে সেটা আমরা মাঠ পর্যায়ে কর্মীদের মাধ্যমে তাদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। তামাক উৎপাদনে বহুজাতিক কোম্পানিগুলোর দৃষ্টি এখন এসব চরাঞ্চলের দিকে। কলা আবাদ অত্যন্ত লাভজনক। কলার আবাদ ছড়িয়ে দিতে পারলে তামাকের আবাদ বন্ধ হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফুল ও বীজ সংরক্ষণ এবং বাজারজাতকরণের উদ্দেশ্যে যশোরের ঝিকরগাছায় বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ তৈরি করা হলেও তা পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ফলে বিপাকে পড়েছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। যশোর থেকে তামান্না ফারজানা পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। স্থানীয় চাহিদা মিটিয়ে 70% ফুল যশোর থেকে দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। তবে যশোরে ফুল ও বীজ সংরক্ষণের ব্যবস্থা একসময় ছিল না। যুক্তরাষ্ট্রের সহায়তায় 24 কোটি 50 লাখ টাকা ব্যয়ে 1 একর জমিতে নির্মাণ করা হয় বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ, কিন্তু এটি আংশিক চালু হয় সুফল বঞ্চিতই রয়েছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। পূর্ণভাবে চালু হচ্ছে না বলে আমরা আমাদের ফুলটা সেই দূরেই নিয়ে যেতে হয়, যার কারণে আমাদের নারী উদ্যোক্তাদের একটু সমস্যায় বেশি হয়। বীজগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, সেই বীজগুলো রক্ষণাবেক্ষণ ভালো না থাকার কারণে আমরা মানসম্পন্ন ভালো পাচ্ছি না। তা আমরা সরকারের কাছে আবেদন আকুল জানাচ্ছি কোল্ড স্টোরটা সুন্দররূপে চালু করতে। ফুল থেকে বিকল্প অনেক পণ্য তৈরি করা যায়, যেমন ফ্রেশিয়ার, সাবান, আগরবাতি, ডাইংয়ের মাধ্যমে কাপড় কালার করে বাটিক, এই সমস্ত কার্যক্রমগুলো আসলে এখানে করার সুযোগ আছে। জেলা প্রশাসক জানান কেন্দ্রটির ব্যবস্থাপনা একটি জটিল ও কারিগরি বিষয়, তাই বিএডিসির মাধ্যমে এটি পূর্ণাঙ্গরূপে চালুর আশ্বাস দেন তিনি। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাবর এইরকম একটা আমরা চিঠি পেয়েছি, তো আমরা তাদেরকে যে একটা এগ্রিমেন্ট করার কথা সেই এগ্রিমেন্ট আমরা বলেছি, সেই এগ্রিমেন্টটা তৈরি হয়ে গেলে কৃষকদের স্বার্থে যেটা ভালো ব্যবস্থাপনা হয় সেভাবে আমরা সেটা বিএডিসির কাছে সেটা ব্যবস্থাপনার জন্য আমরা অপেক্ষায়। ফুল কেন্দ্রটি পুরোপুরি চালু হলে যশোরের ফুল আন্তর্জাতিক বাজার ধরতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশ বিদেশে লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হল দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফের 135তম ইসালে সওয়াব মাহফিল। শুক্রবার বাদ জুমা আখিরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় 3 দিন ব্যাপী এ মাহফিল। আখিরে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি এবং কল্যাণ কামনা করা হয়। দরবার শরীফের পীর সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হুসাইন ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজুর আলম সহ দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ইসলামী জীবনধারা, আধ্যাত্মিক উন্নয়ন ও সামাজিক মূল্যবোধ নিয়ে মাহফিলে আলোচনা করেন। আপনারা দোয়া করবেন যাতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কার্যক্রমে হাত দিয়েছে সেগুলো শেষ করতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্রকে একটি গোছানো জায়গায় রেখে আমরা যাতে বিদায় নিতে পারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।